চ্যাপ্টার 1 বি ইউনিক টু কঙ্কার দ্য মার্কেট। মার্কেট জয় করতে হলে আপনাকে হতে হবে অনন্য, অন্যরকম। এমন এক ব্যবসা কি আপনিও করতে চান যা এই দুনিয়ার নিয়ম বদলে দেবে? তাহলে বাস্তবতাকে এমন এক কোণ থেকে দেখুন যা এর আগে আর কেউ দেখার সাহস করেনি। পুরনো কোনো ধারণাকে কেবল সামান্য ডেভেলপ করলেই চলবে না। মনে রাখবেন, সেগুলোর মধ্যে সাফল্যের সেই মূল উপাদানটি নেই, যার নাম অনন্যতা বা ইউনিকনেস। একটা নতুন কৌশল খুঁজুন, দ্রুত বাজারটা একতরফা করে ফেলুন, আর তারপর আপনার সাফল্য উপভোগ করুন। কিন্তু শুধুই কি এতে হবে? গ্রাহকের ঠিক কী প্রয়োজন, সেই একদম নতুন জিনিসটা আপনি খুঁজে পাবেন কি করে? এগুলোই জানবেন আজকের এই ভিডিওতে। আপনি জানবেন একটি স্টার্টআপকে সফল ও লাভজনক হতে গেলে ধাপে ধাপে ঠিক কোন কঠিন পথ পাড়ি দিতে হয়। আপনি বুঝবেন কেন পূর্ণ প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশনের মতো বাজার মডেল আসলে নতুন আবিষ্কার বা উদ্ভাবনী সমাধানকে উৎসাহিত করে না। আমাদের বাজারকে বিশাল পরিসরে দেখতে হবে। আপনাকে উপলব্ধি করতে হবে ভবিষ্যৎকে সঠিকভাবে অনুধাবন করা কেন এটা গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাবেন এসব গোপন বিষয়গুলো জানা বা সিক্রেটস কতটা শক্তিশালী। ভুল করেও ভাববেন না যে মানুষ সব আবিষ্কার করে ফেলেছে। এই পৃথিবীতে এখনও হাজারো গোপন রহস্য লুকিয়ে রয়েছে। শুধু সেগুলোকে খুঁজে বের করার মতো দৃষ্টি আপনার থাকতে হবে। আসুন আবিষ্কার করি কেন একটি কোম্পানির নতুন উপায়ে চিন্তা করার ক্ষমতা, ফ্লেক্সিবিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটির চেয়েও শতগুণ বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং মনে হচ্ছে? তাহলে চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 2 দ্য কম্পিটিশন ট্র্যাপ। প্রতিযোগিতা এই শব্দটি শুনলে আমাদের মনে কি আসে? সফলতা, এগিয়ে যাওয়া, প্রথম স্থান। কিন্তু সত্যিই কি তাই? স্কুলের সেরা গ্রেড থেকে শুরু করে কর্মক্ষেত্রে দ্য প্রমোশন, এই পুরো জীবনটাই আমরা এক অন্তহীন দৌড়ে নষ্ট করি। বর্তমান বিশ্বে সফলতা মাপা হয় আপনি অন্যদের চেয়ে কতটা ভালো তার উপর ভিত্তি করে। কিন্তু এর ফলাফল কি? শুধু সংঘাত, উত্তেজনা আর এক অবিরাম সংগ্রামের ক্লান্তি। এই শ্রেষ্ঠত্বের জন্য ছোটাছুটি আমাদের মানসিক চাপ ছাড়া আর কিছুই দেয় না। ব্যবসার জগতেও একই চিত্র। দুটি অর্থনৈতিক মডেল রয়েছে, একটি হলো পূর্ণ প্রতিযোগিতা এবং অন্যটি একচেটিয়া ব্যবসা বা মনোপলি। যখনই কোনো ব্যবসা লাভজনক জায়গা তৈরি হয়, হাজারো কোম্পানি সেখানে ঝাঁপিয়ে পড়ে। ফলাফল দ্রুত দামের পতন, অর্থাৎ মুনাফা বা লাভের মাত্রা নেমে আসে। কোম্পানিগুলো একে অপরকে ধ্বংস করতে থাকে। দিন শেষে চরম প্রতিযোগিতা শুধু লোকসান বয়ে আনে। এই মডেলে কোনো কোম্পানি তাদের চূড়ান্ত লাভের লক্ষ্য অর্জন করতে পারে না। ব্যবসা যেন এক যুদ্ধের মতো শোনায়, কারণ এর মূলে রয়েছে এই অসুস্থ কম্পিটিশন। আসুন দেখি প্রতিদ্বন্দ্বিতার প্রধান সমস্যাটি কি। আপনি যখন প্রতিনিয়ত অন্যের সাথে যুদ্ধ করে প্রথম হতে চান, তখন আপনার সমস্ত মনোযোগ চলে যায় প্রতিপক্ষের দিকে। আপনি শুধু তাদের ভুলগুলো ধরতে, তাদের সামান্য উন্নতিগুলোকে অনুকরণ করতে ব্যস্ত থাকেন। এর ফলে কি হয়? আপনি বিশাল সুযোগগুলো দেখতেই পান না। আপনি হয়ে ওঠেন একটা কপিক্যাট। একটু ভাবুন তো, ক্রেডিট কার্ড রিডারকে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্য কোম্পানিগুলো কি তীব্র লড়াই করেছিল। শত শত মডেল বাজারে এলো, কিন্তু বলুন তো, সেই ভিড়ে মৌলিক কি ছিল? তারা শুধু অন্যের তৈরি করা জিনিসের সামান্য পরিবর্তন করে প্রোডাক্ট বাজারে ছাড়ত। প্রতিযোগিতা আমাদের দৃষ্টিকে এতটাই সংকীর্ণ করে তোলে যে আমরা আসলে নতুন কিছু তৈরির ক্ষমতা হারিয়ে ফেলি। তাহলে সফল হবার আসল পথ কি? পিটার থিয়েলের উত্তর খুব সরল: প্রতিযোগিতা এড়িয়ে চলুন। কিভাবে? আপনার নিজস্ব আগ্রহের উপর মনোযোগ দিন। যখন আপনি কোনো কিছু নিয়ে সত্যিকারের আবেগপ্রবণ হন, তখন অন্যরা কি করছে তা নিয়ে আপনার মাথা ব্যথা থাকে না। আপনি আপনার নিজস্ব পথে একটি একচেটিয়া ক্ষেত্র তৈরি করতে পারেন। ব্যবসা শুরু করার সময় যে ভুলটি করা মারাত্মক, তা হল প্রতিযোগিতার মাত্রা কম অনুমান করা। ধরুন আপনি আপনার মায়ের বিশেষ রেসিপি নিয়ে রেস্টুরেন্ট খুলতে চাইলেন। দারুণ! কিন্তু যদি আপনার আশেপাশে আরও 5টি রেস্টুরেন্ট থাকে যারা রান্নার কৌশলে শুধু একটু আলাদা, তবে আপনি হবেন ভিড়ের মাঝে 1000তম জন। আপনার লক্ষ্য হওয়া উচিত প্রতিযোগিতা করা নয়, বরং এমন কিছু তৈরি করা যা প্রতিযোগিতার আরও ঊর্ধ্বে। চ্যাপ্টার 3 ফাইন্ড আ ওয়ে টু কন্ট্রোল দ্য মার্কেট। এখন আমরা আলোচনা করব মনোপলি বা একচেটিয়া ব্যবসার কথা। অনেকের ধারণা এই মনোপলি বা একচেটিয়া কারবার অন্য ব্যবসাগুলোর পথ বন্ধ করে দেয়।
অথচ এই একচেটিয়া সংস্থাগুলোই এমন সব নতুন পণ্য আনতে পারে যা আমাদের জীবনযাত্রাকে আমূল বদলে দেয়। এই উদ্ভাবনী একচ্ছত্র অধিকারীরাই আসলে অগ্রগতির চালক। প্রতিযোগিতা মানুষকে দেখে একটি যন্ত্রের সামান্য বদলযোগ্য অংশ হিসাবে, কিন্তু একচেটিয়া কারবার নিজ গুণে সৃজনশীলতা ও মৌলিকতাকে চুঙ্গে তোলে। একচেটিয়া কারবার সমাজ এবং কোম্পানি উভয়ের জন্যই উপকারী, কিন্তু বাজারে আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে একটি অদ্বিতীয় সমস্যার সমাধান করতে হবে। যদিও প্রতিটি সৃষ্টিশীল উদ্যোগ একে অপরের থেকে ভিন্ন, তবুও কিছু মৌলিক বিষয় একই। যেমন পেটেন্ট সুরক্ষিত প্রযুক্তি, দ্য টেকনোলজিক্যাল এজ। এটা অন্যদেরকে আপনার পণ্য নকল করা থেকে বিরত রাখবে, প্রতিযোগিতার ভিড়ে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে। আপনার প্রোডাক্টকে অন্য প্রোডাক্ট থেকে কমপক্ষে 10 গুণ ভালো হতে হবে, তাই আপনাকে অবিরাম নতুন কিছু তৈরি করে যেতে হবে। মনে রাখবেন, আপনার প্রতিযোগীরা কিন্তু দ্রুতই আপনার সমকক্ষ হয়ে ওঠার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে দ্য ম্যাজিক অফ নেটওয়ার্ক এফেক্টস। সফল নেটওয়ার্কের এক উজ্জ্বল উদাহরণ হল ফেসবুক। এটি শুরু হয়েছিল শুধু মার্ক জাকারবার্গের সহপাঠীদের যোগ করার প্ল্যাটফর্ম হিসাবে, আর আজ তা বিলিয়ন বিলিয়ন ব্যবহারকারীর আশ্রয়। তবে শুরুতেই বিশাল দর্শক ধরার চেষ্টা করা একটি ভুল পদক্ষেপ। প্রথমে এমন একটি ছোট্ট গোষ্ঠীর জন্য আপনার পণ্য বা প্রযুক্তিকে অপরিহার্য করে তুলুন। দেখবেন, সেই গোষ্ঠী তখন উৎসাহের সাথে আপনার কথা অন্যদের কাছে পৌঁছে দেবে। 3 নম্বর হচ্ছে স্কেলিং বা বিস্তারের ভুন্তি, দ্য ফাউন্ডেশন ফর ম্যাসিভ স্কেল। আপনার পণ্যের বিশাল বৃদ্ধির ক্ষমতা থাকতে হবে। উদাহরণস্বরূপ, একটি ডান্স স্টুডিও কখনোই পৃথিবীর বিভিন্ন কোণে থাকা কোটি মানুষকে শিক্ষা দিতে পারবে না, কিন্তু উদ্ভাবনী প্রযুক্তি যেমন টুইটার, অ্যামাজন বা অ্যাপেলের আইডিয়া লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করতে পারে। আপনি যদি মনোপলি গড়ার স্বপ্ন দেখেন, তবে আপনার পণ্যকে একটি দেশের সীমানা ছাড়িয়ে নিয়ে যাবার কথা ভাবুন। ব্র্যান্ডিং বিয়ন্ড দ্য ডিজাইন। ব্র্যান্ডিং মানে শুধু সুন্দর নকশা নয়। আজ অ্যাপল নিঃসন্দেহে মানসম্মত ব্র্যান্ডিংয়ের চোড়ায়। অনেকেই তাদের সাফল্য নকল করতে চেয়েছিল, কিন্তু তারা বুঝেছে যে কেবল মিনিমালিস্টিক ডিজাইন কপি করাই যথেষ্ট নয়। অ্যাপলের আছে তাদের নিজস্ব প্রযুক্তির সম্ভার, যা শুরু হয় উন্নতময় উপায়কদান দিয়ে। চ্যাপ্টার 4, রিয়েলাইজ দ্য ডেঞ্জার অফ ইনডেফিনিট অপটিমিজম। উদ্ভাবন এর শুরুটা লুকিয়ে থাকে আপনি ভবিষ্যৎকে কিভাবে দেখেন তার গভীরে। সেই ভবিষ্যৎকে দেখার 4টি ভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। 1. সীমাহীন নৈরাশ্যবাদ বা ভয়েড অফ ডেসপায়ার। এই মনোভাব বলে ভবিষ্যৎ নিরস, আনন্দহীন এবং অর্থহীন। মানবজাতির ইতিহাসে এই মনোভাব সব সময়ই ছিল। এর মূল সমস্যাটা কি জানেন? এই দিক থেকে পরিস্থিতিকে দেখলে আপনি পরিবর্তনের কথা চিন্তাও করতে পারবেন না। আপনি শুধু নীরব দর্শক হয়ে দেখবেন কিভাবে সবকিছু নিম্নগামী হচ্ছে, আর অপেক্ষা করতে থাকবেন পরিস্থিতি আরও খারাপ হওয়ার। এ যেন এক চরম হতাশার নীরব আত্মসমর্পণ। 2. সুনির্দিষ্ট নৈরাশ্যবাদ বা দ্য ক্যালকুলেটর ডিফেন্স। এখানেও আপনি ভবিষ্যতের কাছ থেকে কোনো মঙ্গল আশা করেন না, কিন্তু এতে অন্তত আপনি জানেন কি খারাপ হতে চলেছে এবং আপনি তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। চীনের দিকে তাকান। তাদের এই দৃষ্টিভঙ্গি অনেকটা সেরকমই। বাইরে থেকে মনে হতে পারে তারা আত্মবিশ্বাসী, অথচ চীনের ধনীরা তাদের সম্পদ বিদেশে সরিয়ে নেয়, আর সাধারণ মানুষ ভবিষ্যতে দুর্যোগের আশঙ্কায় তিলে তিলে সঞ্চয় করে। 3. সুনির্দিষ্ট আশাবাদ বা দ্য আর্কিটেকচার অফ হোপ। এটি সেই বিশ্বাস যেখানে আপনি একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন, কিন্তু আপনি স্পষ্ট বোঝেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনাকে প্রচণ্ড প্রচেষ্টা করতে হবে। পশ্চিমা ইতিহাসে 1700 শতক থেকে 1950-এর দশক ছিল এই সময়ের প্রতিচ্ছবি। এটি ছিল অনুসন্ধান এবং আবিষ্কারের যুগ। মানুষ তখন বুক ফুলিয়ে আশা করত, প্রতিটি নতুন বছর জীবনকে আরও উন্নত করার চেষ্টা করত। 4. সীমাহীন আশাবাদ বা দ্য ডেঞ্জারাস ইলিউশন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে চললে আপনি বিশ্বাস করেন ভবিষ্যৎ বর্তমানের থেকে নিশ্চিতভাবেই ভালো হবে, কিন্তু ঠিক কিভাবে হবে তার কোনো ধারণাই আপনার নেই। আপনি কোনো পরিকল্পনা করেন না, শুধু নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করেন যে কোনো এক জাদু বলে সবকিছু দারুণ হয়ে যাবে। এই মনোভাবের ফসল হলো নতুন কিছু আবিষ্কার না করা, বরং যা ইতিমধ্যে আছে কেবল তার ছোটখাটো উন্নতি বা মেরামত করা।
যদি ভবিষ্যতের প্রতি প্রথম 3টে মডেল আমাদের জীবন ও ব্যবসায় গঠনমূলক শক্তি যোগায়, তবে এই চতুর্থ মডেল সীমিত আশাবাদ একটি অত্যন্ত ভঙ্গুর এবং বিপজ্জনক ভিত্তি। জীবন নিজেই তো এক চরম অনিশ্চয়তা। আপনি হয়তো ভাবছেন পৃথিবীতে আবিষ্কারের আর কিছু বাকি নেই, তাই পুরনো জিনিসকেই একটু পাল্টে নিলেই হলো। কিন্তু সত্যটা কি তাই? এখনও আমাদের শেখার, আবিষ্কার করার বিশাল জগৎ পড়ে আছে। দুরারোগ্য ব্যাধিগুলোর কথা ভাবুন, আমরা এখনও তাদের নিরাময় খুঁজে পাইনি। ভবিষ্যতের দায়িত্ব নিজে হাতে না নিয়ে আমরা কিভাবে একটি উজ্জ্বল পরিণতির আশা করতে পারি? ব্যবসা তো একই কথা খাটে। আপনার স্টার্টআপকে সফল করতে হলে যা আছে তাকে শুধু নিখুঁত করা বন্ধ করতে হবে। আপনাকে যেতে হবে সম্পূর্ণ নতুন এবং উদ্ভাবনী কিছু সৃষ্টি করার পথে। চ্যাপ্টার 5, বিল্ড ইয়োর ফাউন্ডেশন। একটি বাড়ি বানানোর সময় আপনি তার ভিত্তির দিকে বিশেষ মনোযোগ দেন। ভিত্তি যদি মজবুত না হয় তাহলে সবকিছু ধসে পড়তে পারে। ব্যবসা গড়ার ক্ষেত্রেও ঠিক একই নীতি কাজ করে। প্রক্রিয়া চলাকালীন ছোটখাটো ভুল অবশ্যই শুধরে নেওয়া যায়, কিন্তু কিছু মৌলিক বিষয় আছে যা শুরু থেকেই আপনাকে সঠিকভাবে করতে হবে। 1. সঠিক অংশীদার নির্বাচন করুন। চুজ দ্য রাইট পার্টনার। আপনাকে এমন অংশীদার বেছে নিতে হবে যাদের মূল্যবোধ আপনার সাথে মেলে, কারণ মৌলিকভাবে ভিন্ন বিশ্ব দৃষ্টিভঙ্গি এমন সংঘাত সৃষ্টি করবে যা সমাধান করা কঠিন। যার সাথে আপনি একটি স্টার্টআপ শুরু করছেন তাকে আপনার খুব ভালোভাবে জানা আবশ্যক, অন্যথায় আপনি আপনার সফলতাকে কেবল ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছেন। মনে রাখবেন, যার সাথে জীবন কাটাবেন তাকে খুঁজে নেওয়া যেমন গুরুত্বপূর্ণ, ব্যবসা করার জন্য সহায়ক মানুষটিকে খুঁজে নেওয়াও ঠিক ততটাই জরুরি। 2. পূর্ণ সময়ের কর্মচারী নিয়োগ করুন। হায়ার ফুল টাইম এমপ্লয়িজ। যদি একজন ব্যক্তি আপনার সাথে মাঝে মাঝে কাজ করে, তবে সে কাজের প্রক্রিয়ায় বিশৃঙ্খলা নিয়ে আসে। পরামর্শদাতা এবং অস্থায়ী কর্মীরা প্রায় দ্রুত অর্থ উপার্জন করতে চায়, কিন্তু যখন কর্মীরা আপনার সাথে স্থায়ীভাবে কাজ করে, বেতন পায়, কোম্পানির শেয়ারের অংশীদার হয় এবং আপনার কোম্পানিতে ক্যারিয়ার বৃদ্ধির আকাঙ্ক্ষা রাখে, তখনই তারা এর সমৃদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। 3. আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে সতর্ক হন। ওয়াচ আউট ফর মনিটারি কম্পেনসেশন। যদিও সুযোগ সুবিধা কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা, তবুও কিছু বিষয় বিবেচনা করা দরকার। সিইওদের জন্য কম বেতনই ভালো। যদি তাদের বেতন খুব বেশি হয়, তবে তারা হয়তো একজন ব্যবসার মালিকের মতো আচরণ করবেন না। অন্যদিকে একটি মাঝারি বেতন সিইওকে ব্যবসা উন্নয়নের পিছনে ছুটতে উৎসাহিত করে। উচ্চ বেতন সহকর্মীদের এমন ভাবনা দিতে পারে যে কোম্পানিটি ইতিমধ্যেই সফল, তাই তাদের কঠোর পরিশ্রম করার দরকার নেই। পারফরম্যান্স বোনাস আরও ভালো কাজ করে, কারণ এটি কাজের গুণমানের ওপর নির্ভর করে এবং কর্মীদেরকে উৎসাহিত করে। 4. কর্মীদের আগ্রহ জাগান। গেট এমপ্লয়িজ ইন্টারেস্টেড। উচ্চ বেতনের চেয়েও কর্মীদের বেশি উৎসাহিত করতে পারে কোনটি? তা হল সরাসরি জড়িত থাকার অনুভূতি, যা আপনি কোম্পানির শেয়ারের মাধ্যমে বাস্তবে রূপ দিতে পারেন। এই সিদ্ধান্ত কর্মীদের আরও উৎপাদনশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। যখন আপনার নিজের ভালো থাকা কোম্পানির সফলতার উপর নির্ভর করে, তখনই আপনি আপনার সেরাটা দিতে চান। 5. ভিত্তি মজবুত করুন, শক্তিশালী করুন। নিজেকে একটি প্রধান প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনার ব্যবসা কি 10 বছরে বৃদ্ধি এবং বিস্তার লাভ করতে সক্ষম হবে? আপনাকে আবিষ্কার এবং উদ্ভাবনী সমাধানের জন্য স্থান রাখতে হবে। অবশ্যই আপনি যদি একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করেন এবং সেটার উপর ভর করে থাকতে চান, তবে এর প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি অবিরাম বিকাশের স্বপ্ন দেখেন, তবে একজন শিক্ষানবিশের কৌতূহল সবসময় বজায় রাখুন। চ্যাপ্টার 5, বিল্ড ইয়োর ফাউন্ডেশন। একটি বাড়ি বানানোর সময় তার ভিত্তির ফাউন্ডেশনের দিকে বিশেষ মনোযোগ দিতে হয়। ভিত্তি যদি মজবুত না হয়, তবে সব কিছুই ধসে পড়তে পারে। ব্যবসা গড়ার ক্ষেত্রেও ঠিক এই একই নীতি কাজ করে। ব্যবসা চলাকালীন ছোটখাটো ভুল অবশ্যই শুধরে নেওয়া যায়, কিন্তু কিছু মৌলিক বিষয় আছে যা শুরু থেকেই আপনাকে সঠিকভাবে করতে হবে। যেমন 1. সঠিক অংশীদার নির্বাচন করুন, দি রাইট পার্টনার। আপনাকে এমন অংশীদার বেছে নিতে হবে যাদের মূল্যবোধ আপনার সাথে মেলে, কারণ মৌলিকভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গি এমন সংঘাত সৃষ্টি করবে যা সমাধান করা কঠিন। যার সাথে আপনি একটি স্টার্টআপ শুরু করছেন তাকে আপনার খুব ভালোভাবে জানা আবশ্যক, অন্যথায় আপনার সাফল্যকে কেবল ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, যার সাথে জীবন কাটাবেন তাকে খুঁজে নেওয়া যেমন গুরুত্বপূর্ণ, ব্যবসা করার জন্য সহায়ক মানুষটি খুঁজে নেওয়াও ঠিক ততটাই জরুরি। 2. হায়ার ফুল টাইম এমপ্লয়িজ। যদি একজন ব্যক্তি আপনার সাথে পার্ট টাইম কাজ করে, তবে সে কাজের প্রক্রিয়ায় বিশৃঙ্খলা নিয়ে আসে। পরামর্শদাতা এবং অস্থায়ী কর্মীরা প্রায়ই দ্রুত অর্থ উপার্জন করতে চায়, কিন্তু যখন কর্মচারীরা আপনার সাথে স্থায়ীভাবে কাজ করে, বেতন পায়, কোম্পানির শেয়ারের অংশীদার হয় এবং আপনার কোম্পানিতে কেরিয়ার বৃদ্ধির আকাঙ্ক্ষা রাখে,
তখনই তারা এর সমৃদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। 3. ওয়াচ আউট ফর মনিটারি কম্পেনসেশন। যদিও সুযোগ সুবিধা কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা, তবুও কিছু বিষয় বিবেচনা করা দরকার। যেমন সিইওদের জন্য কম বেতনই ভালো। যদি তাদের বেতন খুব বেশি হয় তবে তারা কোম্পানির উন্নয়ন নিয়ে খুব একটা ভাবে না। অন্যদিকে একটি মাঝারি বেতন সিইওকে ব্যবসা উন্নয়নের পিছনে ছুটতে উৎসাহিত করে। উচ্চ বেতন সহকর্মীদের এমন ভাবনা দিতে পারে যে কোম্পানিটি ইতিমধ্যেই সফল, তাই তাদের কঠোর পরিশ্রম করার দরকার নেই। পারফরম্যান্স বোনাস আরও ভালো কাজ করে, কারণ এটি কাজের গুণগত মানের ওপর নির্ভর করে এবং কর্মীদের উৎসাহিত করে। 4. কর্মীদের আগ্রহ জাগান, গেট এমপ্লয়িজ ইন্টারেস্টেড। উচ্চ বেতনের চেয়েও বেশি উৎসাহিত করতে পারে সরাসরি জড়িত থাকার অনুভূতি, যা আপনি কোম্পানির শেয়ারের মাধ্যমে বাস্তবে রূপ দিতে পারেন। এই সিদ্ধান্ত কর্মীদের আরও উৎপাদনশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। যখন আপনার নিজের ভালো থাকা কোম্পানির সাফল্যের ওপর নির্ভর করে, তখনই আপনি আপনার সেরাটা দিতে চান। 5. ভিত্তি মজবুত করুন, স্ট্রেংথেন বা ফাউন্ডেশন। নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আপনার ব্যবসা কি 10 বছরে বৃদ্ধি এবং বিস্তার লাভ করতে সক্ষম হবে? আপনাকে আবিষ্কার এবং উদ্ভাবনী সমাধানের জন্য স্থান রাখতে হবে। অবশ্যই, যদি আপনি একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করেন এবং সেটির উপর ভর করে থাকতে চান, তবে এর প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি অবিরাম বিকাশের স্বপ্ন দেখেন, তবে বিষয়গুলো নিয়ে পুনরায় ভেবে দেখতে হবে। চ্যাপ্টার 6, রিমেম্বার ইউ হ্যাভ টু সেল। বিশ্বাস করুন বা নাই করুন, উদ্ভাবনের জগতে একটা মারাত্মক ভুল ধারণা প্রচলিত আছে। তারা ভাবে অসাধারণ প্রযুক্তির কোনো বিজ্ঞাপনের দরকার নেই, এর মান আর ক্ষমতা দেখেই মানুষ লাইন দিয়ে কিনতে আসবে। কিন্তু পিটার থিয়েল বলছেন এটা স্রেফ আত্মপ্রতারণা। এই ধারণা এক অলীক মায়া ছাড়া কিছুই না। সত্য হল, পণ্যের ধরনের ওপর ভিত্তি করে বিক্রয়ের কৌশলও আলাদা হয়। আপনার জন্য 4টি প্রধান বিক্রয় কৌশল এখানে তুলে ধরছি। 1. কঠিন বা জটিল বিক্রয়, দ্য সিইও টাচ। যদি আপনার পণ্য বা প্রযুক্তি হয় অত্যন্ত দামি, তবে প্রতিটি চুক্তিতে আপনাকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। এমন হতে পারে বছরে হয়তো একটির বেশি চুক্তি আপনার হবে না। তবে এই ধরনের পণ্যের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। চুক্তির আগে ও পরে ক্লায়েন্টের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে আপনাকে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হবে। এটা কঠিন, কিন্তু দামি পণ্য বিক্রির এটাই একমাত্র পথ। মনে রাখবেন, লক্ষ লক্ষ টাকা যখন জড়িত, তখন ক্রেতারা কোনো সেলস এক্সিকিউটিভের সাথে নয়, বরং সরাসরি সিইওর সাথেই কথা বলতে চান। 2. ব্যক্তিগত বিক্রয়, টিম বেসড স্কেলিং। অপেক্ষাকৃত কম দামি পণ্যের ক্ষেত্রে প্রয়োজন একটি সুসংগঠিত বিক্রয় দল। এর সেরা উদাহরণ হল বক্স। যখন ক্লাউড স্টোরেজ কেউ চিনত না, তখন তারা প্রথমে স্ট্যানফোর্ড স্লিপ ক্লিনিকের গবেষকদের কাছে ছোট অ্যাকাউন্ট বিক্রি করা শুরু করে। আজ স্ট্যানফোর্ডের সব শিক্ষার্থীর অ্যাকাউন্টে বক্স আছে। তারা প্রমাণ করে বড় মাছ ধরার আগে ছোট পুকুর দিয়ে শুরু করা ব্যক্তিগত বিক্রয়ের ক্ষমতা কতখানি। 3. মার্কেটিং ও বিজ্ঞাপন, ম্যাস আউটরিচ। এটি হলো গণব্যবহারের পণ্যের জন্য। তবে স্টার্টআপদের জন্য এখানে একটি সতর্কতা আছে। ভুলেও বড় কোম্পানিগুলোর সাথে বিজ্ঞাপনের প্রতিযোগিতায় নামবেন না। আপনার কাছে সেই সম্পদ নেই, আর তার প্রয়োজনও নেই। 4. ভাইরাল মার্কেটিং, দ্য নেটওয়ার্ক এফেক্ট। যদি আপনার পণ্য ভালো হয়, তবে গ্রাহকরাই আপনার হয়ে কথা বলবে। তারা দ্রুত অন্যদের কাছে এটি ছড়িয়ে দেবে। ফেসবুক এইভাবেই তৈরি হয়েছিল। ভাইরাল হওয়ার ক্ষমতা রাখে এমন একটি নিশ মার্কেট খুঁজে বের করতে পারলেই আপনি দ্রুত বাজারে একচাটিয়া আধিপত্য তৈরি করতে পারবেন। মনে রাখবেন, সব কৌশল একসঙ্গে ব্যবহার করতে হবে না। যে কোনো একটি বিক্রয় পদ্ধতিকে চমৎকারভাবে কার্যকর করতে পারলেই আপনি অভূতপূর্ব সাফল্য পাবেন। আপনি কি জানেন, একদল গবেষকের হিসেবে 25 বছরের তুলনায় 40 বছর বয়সে একটি সফল কোম্পানি তৈরির সম্ভাবনা প্রায় দ্বিগুণ। সফল প্রতিষ্ঠাতাদের গড় বয়স 41.9 বছর। তাই কেবল তরুণরাই সফল হয়, এই ধারণাটি ভুলে যান। চ্যাপ্টার 7, তথ্য প্রযুক্তি এবং মানুষের কর্মপ্রয়াসকে একই বিন্দুতে নাও। এতে কোনো দ্বিমত নাই যে তথ্য প্রযুক্তি আধুনিক বিশ্বকে বিপ্লবী করে তুলেছে। আমাদের জীবন স্মার্টফোন ছাড়া অচল, আর কিছু প্রযুক্তি তো মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে গেছে। কম্পিউটার এখন বিশ্বসেরা দাবা খেলোয়াড়দের পরাজিত করে এবং চালকেরা স্বয়ংক্রিয় গাড়ির দিকে সন্দেহের চোখে তাকায়। কিন্তু প্রযুক্তি কি সত্যিই মানুষকে পুরোপুরি সরিয়ে দিতে পারে? আসলে আমাদের প্রশ্নটা বদলানো দরকার। প্রযুক্তি প্রচুর ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে, কিন্তু উদ্দেশ্য নিয়ে কাজ করা এবং জটিল সিদ্ধান্ত নেওয়া এখনও মানুষের হাতে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে প্রযুক্তিকে এমন একজন সহযোদ্ধা হিসেবে দেখা, যা মানুষের ক্ষমতাকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়।
মানব ও যন্ত্রের এই সমস্যাকে বিশ্বজুড়ে বোঝার এটাই সবচেয়ে কার্যকর উপায়। সফল ব্যবসার চাবিকাঠিও এটাই। পেপ্যাল কিভাবে জালিয়াতি মোকাবিলা করেছিল মনে আছে? তারা একটি হাইব্রিড সিস্টেম তৈরি করেছিল। প্রথমে কম্পিউটার সন্দেহজনক লেনদেন চিহ্নিত করত, আর তারপর মানুষ সেই ডেটা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিত। আপনিও আপনার ব্যবসাতে বিশেষজ্ঞদের কাজ কেড়ে নেওয়ার চেষ্টা না করে বরং তাদের কাজকে আরও শক্তিশালী করতে প্রযুক্তি ব্যবহার করুন। কারণ পৃথিবীর কোনো আধুনিক উদ্ভাবনই ডাক্তার, আইনজীবী বা শিক্ষকদের জায়গা নিতে পারবে না, কিন্তু প্রযুক্তি তাদের কাজকে শ্রেষ্ঠত্বে পৌঁছাতে সাহায্য করবে। মানব ও যন্ত্রের এই নিখুঁত ভারসাম্য তৈরি করতে পারলেই আপনি অপ্রতিরোধ্য ফলাফল পাবেন। একটি সফল স্টার্টআপের জন্য এই পদক্ষেপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এখন একটি অসামান্য ব্যবসা শুরু করার আগে নিজেকে এই 7টি প্রশ্ন করুন। 1. আপনি কি বিদ্যমান জিনিসের শুধু উন্নতি না করে পুরোপুরি নতুন কিছু ইনোভেশন বা তৈরি করছেন? 2. আপনার ধারণাটিকে মার্কেটে নিয়ে আসার জন্য এই মুহূর্তটি কি চূড়ান্ত সঠিক সময়? 3. আপনার মনোযোগ কি এমন একটি ছোট বাজার জয় করার দিকে যা থেকে আপনি পরে বিশাল পরিসরে আধিপত্য বিস্তার করতে পারবেন? 4. আপনার টিম কি আপনার দৃষ্টিভঙ্গি এবং মূল্যে অবিচল? 5. আপনি আপনার পণ্য কিভাবে গ্রাহকের কাছে পৌঁছাবেন সেই কৌশল কি আপনার কাছে স্পষ্ট? 6. আপনার এই ব্যবসাটি কি আগামী 10 থেকে 20 বছর পরও টিকে থাকার মতো শক্তিশালী? 7. আপনি কি এমন কোনো অনন্য সুযোগ দেখতে পাচ্ছেন যা অন্যদের চোখ এড়িয়ে গেছে? আপনার সেই গোপন রহস্যটি কি? এই প্রশ্নগুলোই হলো আপনার স্টার্টআপের সফলতার রোডম্যাপ। প্রতিটি প্রশ্নের সুস্পষ্ট দৃঢ় উত্তর দিন, কারণ ভাগ্যের ওপর ভরসা করে বা পরিকল্পনা ছাড়া এগিয়ে যাওয়াটা নেহাতি ছেলে মানুষই। আপনার যা যা করার আছে তা সাহসের সাথে করে যান এবং সফলতায় অবিচল বিশ্বাস রাখুন। বেশিরভাগ মানুষই মনে করে যে আমরা ইতোমধ্যেই সমস্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার করে ফেলেছি, সুতরাং আপনি নিশ্চিন্তে এর সুবিধা ভোগ করতে পারেন। তবে 4টি সামাজিক প্রবণতা আমাদের অজানা এবং গোপন বিষয়গুলির গভীরে প্রবেশ করা থেকে বিরত রাখে। 1. ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়ার প্রবণতা বা দ্য নিড টু অ্যাডভান্স ইন স্মল স্টেপস। আপনি স্কুলে এটি শিখেছেন। যখন আপনি উপলব্ধি করেন যে আপনার প্রয়োজনের চেয়ে একটু বেশি শেখার জন্য আপনি সর্বদা প্রশংসিত হবেন। সেরা হতে হলে অন্যের চেয়ে সামান্য একটু বেশি করুন। 2. ঝুঁকি এড়িয়ে যাওয়া। আপনি যদি অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক কিছু না করেন, তবে সমাজের কাছ থেকে আপনার অসমর্থন পাওয়ার সম্ভাবনা কম থাকে। গোপন বিষয়গুলি মানুষকে ভীত করে, কারণ তারা জানে না সেগুলিকে কিভাবে সামলাতে হয়। 3. আত্মসন্তুষ্টি বা সেলফ স্যাটিসফ্যাকশন। সমাজের শীর্ষস্থানে থাকা মানুষগুলির কাছে আবিষ্কার করার মতো সম্পদ থাকা সত্ত্বেও তারা তা করে না, কারণ বর্তমান পরিস্থিতি তাদের জন্য যথেষ্ট সন্তোষজনক। যদি আপনার কাছে ইতিমধ্যেই সব কিছু থাকে, তবে আর প্রচেষ্টা করে কেনই বা দরকার? 4. অর্থহীনতা বা সেন্সলেসনেস। আপনি মনে করেন যে যদি আরও কিছু আবিষ্কার করার থাকত, তাহলে অন্যরা অনেক আগেই তা করে ফেলত। এটি আপনাকে আপনার ধারণাগুলি নিয়ে নীরব থাকতে এবং আপনার শক্তির উপর বিশ্বাস না রাখতে বাধ্য করে। এই প্রবণতাগুলিকে প্রশ্ন করুন। আপনি বহু অপ্রকাশিত গোপন বিষয় ব্যবহার করে একটা একচেটিয়া ব্যবসা তৈরি করতে পারেন। সেগুলিকে আবিষ্কার করতে এমন জায়গায় তাকান যেখানে এর আগে কেউ তাকায়নি। আপনি একমাত্র ব্যক্তি যিনি সেই সীমাবদ্ধতাগুলি তৈরি করেন যা আপনাকে সমাধান দেখতে বাধা দেয়। এমন ক্ষেত্রগুলি নিয়ে ভাবুন যেখানে এখনও সম্পূর্ণরূপে উন্নতি হয়নি এবং যেখানে কোনো মানক পদ্ধতি নেই। পদার্থবিজ্ঞানে আবিষ্কার করা কঠিন হতে পারে, কিন্তু পুষ্টির ক্ষেত্রে এখনও অনেক কাজ বাকি আছে। একজন গবেষকের মতো কৌতূহল তৈরি করুন এবং সেই সব জায়গাগুলিতে মনোযোগ দিন যেখানে এখনও কোনো সৃজনশীল সমাধান আসেনি। পৃথিবীতে এখনও অনেক রহস্য আপনার আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।